কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। সিটেট জুলাইয়ের যে প্রস্তুতি আমরা নিচ্ছি, তো তাতে আজকে সিডিপির তোমাদের আজকে তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পরবর্তী অংশ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট এবং লার্নিংয়ের কী সম্পর্ক রয়েছে এবং ডেভেলপমেন্টের বিভিন্ন যে এরিয়াগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জানব। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এইরকমই সিটেটের তোমাদের সিডিপি ছাড়া অন্যান্য ক্লাসগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে টাইম টু টাইম, এবং তোমরা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে করবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের আমি জানিয়ে দিই, তোমাদের সিটেট জুলাই 2025-এর জন্য দুটো আমাদের পেইড ব্যাচ লঞ্চ হয়ে গেছে, যেখানে তোমরা পেপার 1 এবং পেপার 2 এর জন্য তোমরা কিন্তু এখানে প্রস্তুতি নিতে পারছো। পেপার 1-এ তোমরা কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ, যেখানে তোমরা ইংরেজি, বাংলা এবং সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ম্যাথামেটিক্স, এছাড়া তোমরা আরও কি পেয়ে যাচ্ছ, ইভিএসের ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ একই তোমাদের এই প্রাইস রেঞ্জে। এটা কিন্তু তোমাদের ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে, এবং যেটি তোমাদের 6 মাসে তোমাদের এই কোর্সটা তোমরা কিন্তু পারচেস করতে পারছো। এবং পেপার 2 এর ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্রাইস রয়েছে এখন বর্তমান অফার পিরিয়ডে 1999 টাকা, কিন্তু ফুল প্রাইস থাকছে 2499 টাকা। তো অবশ্যই কিছুদিনের মধ্যেই এই প্রাইসটা তোমাদের ফুল প্রাইস হয়ে যাবে, অর্থাৎ একদিন বা দুদিনের মধ্যেই। তো তোমরা যারা যারা এই সিটেটের ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই তোমরা ভর্তি হয়ে নাও। এবং তোমাদের দেখতে পাবে, তোমরা যদি আরও ক্লাসেরগুলো সম্বন্ধে যদি জানতে চাও, অবশ্যই তোমরা শিবম দাস ইউটিউব চ্যানেল বা দ্য বংলার্ন চ্যানেলের প্লেলিস্টে তোমরা যাবে। ওইখানে গিয়ে তোমরা কিন্তু সমস্ত স্যারদের ডেমো ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। তো চলো আজকের আমাদের সিডিপির তৃতীয় ক্লাসটি শুরু করা যাক। তো তৃতীয় ক্লাসটি শুরু করার পূর্বে আমরা জেনেছিলাম যে ডেভেলপমেন্টটা কি। ডেভেলপমেন্টটা আমরা জানি কোয়ান্টিটিভ নেচারেও হয়, বেশিরভাগ আমরা জানি এটা কিন্তু কোয়ালিটেটিভ, অর্থাৎ গুণগত দিক থেকে একে আমরা মূল্যায়ন করি, এবং এটা সময় সাপেক্ষে এটা কিন্তু কোয়ান্টিটিভও আমরা বলে থাকি। কারণ এই কোয়ান্টিটিভটা বলার কারণটা হচ্ছে কি না, ফিজিক্যাল ডেভেলপমেন্ট যার অন্তর্গত রয়েছে আমাদের গ্রোথ, সেই গ্রোথটা কিসের গ্রোথ না, আমাদের সাইজ, শেপ, ওয়েট, তা সেই অনুযায়ী সেই যে গ্রোথটাকে আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারছি। কিন্তু ডেভেলপমেন্টের আবার কিছু কিছু পার্ট রয়েছে, যেমন কি পার্ট রয়েছে, যেমন ইমোশন রয়েছে, যেমন হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট রয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্ট রয়েছে। এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি না। তো এগুলো কিন্তু গুণগত দিকটা কিন্তু প্রকাশ করে। তাই আমরা যেহেতু সমন্বয় অংশ নিয়ে আমাদের এই ডেভেলপমেন্টটা তৈরি, তাই ডেভেলপমেন্টটাকে আমরা মুখ্যত আমরা বলবো কি কোয়ালিটেটিভ। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবং ডেভেলপমেন্টের এই যে প্রক্রিয়াটি আমরা দেখেছি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের চলতে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে গ্রোথ এবং ডেভেলপমেন্টের কনসেপ্ট আমরা আগের ক্লাসে বুঝেছিলাম। এরপর আমরা কিন্তু আজকে একটা প্রথম নতুন জিনিস জেনে নেব, যে এই ডেভেলপমেন্টের সম্বন্ধে যে আমরা পড়ছি, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট এবং চাইল্ড ডেভেলপমেন্ট কিন্তু আমরা পড়ি। তো সেক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা যেখানে পড়ছিলাম, তার যদি দুটো আমরা টাইপও যদি ধরি, চাইল্ড ডেভেলপমেন্ট এবং হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে, তো এই দুটো কাকে বলে সেটা আগে আমরা জেনে নেব। দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট যেটা আমরা বলছি, ডেভেলপমেন্টটা কী হয় না, ডেভেলপমেন্টটা জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত চলে, থেকে টুম পর্যন্ত, এবং আমাদের দেখেছি যে এটা চলতে থাকে নিরন্তর। তো তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, তোমরা দেখে নেবে, 1 নম্বর ও 2 নম্বর ক্লাসটা তোমরা দেখে নেবে। তো সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ডেভেলপমেন্টটা চলছে, তাহলে সেক্ষেত্রে হিউম্যান ডেভেলপমেন্টের অংশগত কোনটা হবে? দেখো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেহেতু চলছে, তাহলে এই ডেভেলপমেন্টটা একটা হিউম্যান সার্কেলকেই তো কমপ্লিট করছে। তো যেই ডেভেলপমেন্টটা যেটা জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত চলছে, সেই পিরিয়ডটাকে আমরা কি বলছি, হিউম্যান ডেভেলপমেন্ট। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে এটা যদি প্রযোজ্য হয়, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট। তাহলে স্যার চাইল্ড ডেভেলপমেন্ট কি? চাইল্ড ডেভেলপমেন্ট হচ্ছে সেটা যেটা আমাদের প্রিনেটাল পিরিয়ড আমরা বলি, প্রিনেটাল পিরিয়ড থেকে একদম অ্যাডালসেন্স পিরিয়ড পর্যন্ত, যে পিরিয়ডটা আমাদের শিশুদের মধ্যে কিশোর অবস্থা বা অ্যাডালসেন্স পিরিয়ড পর্যন্ত যে সময়টা থাকে, তখন তাকে আমরা বলছি চাইল্ড ডেভেলপমেন্ট। তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট তাহলে কত সময় পর্যন্ত চলছে না, প্রিনেটাল পিরিয়ড থেকে অ্যাডালসেন্স পিরিয়ড। এবং হিউম্যান ডেভেলপমেন্টে কি না, জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত আমাদের এই হিউম্যান ডেভেলপমেন্টটা চলতে থাকে।
আশা করি সবার ডাউট ক্লিয়ার হয়েছে। তো এই ডাউট রয়েছে কিনা এরপর আমরা একটা কোশ্চেনের মাধ্যমে তা বুঝে নেব। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্টস দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্ট এবং চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে কোনটা বেস্ট তোমার এখানে বক্তব্য বা স্টেটমেন্টসগুলো রয়েছে সেগুলো আমাদের বেছে নিতে হবে। প্রথমটাই কি বলেছে আমরা দেখে নেব, হিউম্যান ডেভেলপমেন্ট encompasses only physical growth while child development focuses on the psychological and emotional changes in early life। ঠিক আছে, তাহলে এটা প্রথম স্টেটমেন্ট, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট বলছে কি কেবলমাত্র, এখানে অনলি কথাটা দেখো তোমাদের বলা হয়েছে যে কেবলমাত্র ফিজিক্যাল গ্রোথকে বোঝাচ্ছে, যেক্ষেত্রে শিশুর যে বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট যেটা, সেটা কেবলমাত্র ফোকাস কার উপরে করছে না সাইকোলজিক্যাল এবং ইমোশনাল। আমরা প্রথম থেকেই বলছি ডেভেলপমেন্টের কিন্তু চারটে প্যারামিটার যেটা রয়েছে সেটা হচ্ছে কি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপরে কি রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপরে কি রয়েছে সোশ্যাল ডেভেলপমেন্ট, তারপরে কি রয়েছে ইমোশনাল ডেভেলপমেন্ট। কিন্তু যদি আমরা এনসিইআরটির পার্সপেক্টিভে যদি এটা দেখি, এটা কিন্তু হয়ে যাবে তিনটা, একটা ফিজিক্যাল, একটা কগনিটিভ এবং সোশ্যাল ইমোশনালকে তারা কিন্তু একসাথে দেখিয়েছে, অবশ্যই আমরা এটা জানি। তাহলে এক্ষেত্রে প্রথমটা কেবলমাত্র ডেভেলপমেন্ট বলতে আমরা যখন পড়েছিলাম সবটাই পড়েছিলাম, তাহলে এই ডেভেলপমেন্ট যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই চারটে কম্পোনেন্টসটা থাকবে। তাহলে হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে এই চারটি চারটি যে আমাদের ডোমেন রয়েছে, চারটি ডোমেন থাকার কথা, কিন্তু এখানে কেবলমাত্র ফিজিক্যাল গ্রোথের কথাই কিন্তু বলা হয়েছে। তো এখানে চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাবে কেবলমাত্র সাইকোলজিক্যাল এবং ইমোশনাল পার্টটা বলেছে, যেখানে ফিজিক্যাল এবং আমাদের কগনিটিভ পার্টটা তারা কিন্তু ইগনোর করে গেছে। তাহলে প্রথম স্টেটমেন্টটা আমরা বলে দেবো কি এটা ভুল, এটা আমরা নিতে পারছি না। সেকেন্ড স্টেটমেন্ট কি বলছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস। হ্যাঁ, এটা তো একদমই ঠিক, যে আমি বলেছিলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে। অ্যান্ড দ্যাট ইনক্লুডস, যেটা কী কী ইনক্লুড করছে না ফিজিক্যাল, কগনিটিভ এবং সাইকোলজিক্যাল চেঞ্জেস, মানে সাইকোলজিক্যাল বলতে আমাদের ওই মানসিক অবস্থার কথা বলা হচ্ছে। হোয়ার এজ চাইল্ড ডেভেলপমেন্ট রেফার্স কী করছে সিগনিফিক্যান্টলি টু চেঞ্জেস ফিজিক্যাল, কগনিটিভ অ্যান্ড সোশ্যাল এবিলিটিস। ঠিক আছে, ফিজিক্যাল, কগনিটিভ এবং সোশ্যাল এবিলিটিসের কথা কিন্তু এখানে বলা হয়েছে, এখানে কিন্তু ইমোশনাল আবার বলা নেই, আবার আর্লি ইয়ার্সের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো কম্পারেটিভলি আমরা একটু বিচার করে দেখে নেব যে এই স্টেটমেন্টটা কেমন। ঠিক আছে, তারপরে আমরা স্টেটমেন্টটা দেখে নেব কি আছে, যে চাইল্ড ডেভেলপমেন্ট ফোকাস অন দ্য ডেভেলপমেন্ট অফ মোটর স্কিল। চাইল্ড ডেভেলপমেন্ট ফোকাস কেবলমাত্র আমাদের কি করছে না মোটর স্কিলের উপরে কাজ করছে, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট কেবলমাত্র অনলি বলছে এক্সামিন ইমোশনাল গ্রোথ। তাহলে এটাও আমরা কমপ্লিটলি ভুল বলতে পারি। তারপরে কি বলেছে ডিতে, হিউম্যান ডেভেলপমেন্ট ইজ প্রাইমারিলি ডিটারমিনেড বাই জেনেটিক্স। হিউম্যান ডেভেলপমেন্ট জেনেটিক্সের সঙ্গে যেমন রিলেটেড রয়েছে, সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টের সঙ্গে রিলেটেড রয়েছে, সেটা কিন্তু এখানে বলা নেই। হোয়াইল চাইল্ড ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড মেইনলি বাই এক্সটার্নাল এনভায়রনমেন্টস, মানে অন্যান্য যে সমস্ত আমরা তথ্যগুলো পড়লাম তার মধ্যে 1, 2, 3 তথ্যগুলো একদমই নেওয়া যাচ্ছে না, কম্পারেটিভলি বিটা আমাদের কিন্তু এখানে নেওয়া যাচ্ছে। তো অ্যান্সারটা কী হয়ে যাবে, বির অ্যান্সারটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি সবার এখানে বোঝা গেছে। এরপরে চলে যাই আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট স্লাইডে যেটা আমরা বলবো যে হোয়াট ইজ ডেভেলপমেন্টাল টাস্ক। ডেভেলপমেন্টাল টাস্ক বলতে বা এই যে শব্দের প্রথম ব্যবহার কিন্তু করেছিল বা তত্ত্বের প্রবক্তা কে ছিলেন না রবার্ট হাবিংহার্স্ট। তিনি 1950 সালে কিন্তু এই ডেভেলপমেন্টাল টাস্কের কথা বলেছিলেন। এখানে দেখো মাইলস্টোনের কথাও কিন্তু এখানে কিন্তু বলা আছে। তাহলে স্যার মাইলস্টোনটা কি আর ডেভেলপমেন্টাল টাস্ক কী? তুমি যখন বড় হচ্ছ, তোমার সোসাইটি তোমার এজ পার্সপেক্টিভ কোনো একটা তুমি যে ধরনের কাজ করতে পারো বা টাস্ক করতে পারো সেই অনুযায়ী সেটাকে ডিটারমিনেট করে রেখেছে। এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি, যখন তোমার বয়স 18-র উপরে হয়ে যাচ্ছে, তুমি এখন সাবালক, বা তোমাকে আমি বলতে পারি তুমি যুবক হয়ে গেছো, তাহলে যুবক অবস্থায় তোমার কি কাজ করা উচিত, তুমি কোনো একটা চাকরিতে জয়েন করবে। ঠিক আছে, তুমি একটা কোনো চাকরিতে জয়েন করবে, এবার তোমার বাবা মার দায়িত্ব তুমি নেবে। ঠিক আছে, পরিবার তোমার বৃদ্ধি করবে। এই যে আমাদের সোশ্যাল এক্সপেকটেশন, বা একটা বৃদ্ধকালে আমরা মনে করি যে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের হরিনাম সংকীর্তন করা উচিত, বা ঠাকুরের নাম করা উচিত, বনবাসে যাওয়া উচিত, এই যে তীর্থ পরিভ্রমণ করা উচিত। এই যে একটা সোসাইটি আমাদের বয়স অনুযায়ী বা আমাদের সোসাইটি আমাদের নিজেদের এজ অনুসারে যে কাজটা আগে থেকে ডিটারমাইন করে রেখেছে, তাকেই আমরা বলছি ডেভেলপমেন্টাল টাস্ক। ঠিক আছে, সেটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে, কেবলমাত্র ছেলের ক্ষেত্রে না। মেয়ের ক্ষেত্রেও হতে পারে যে মেয়েদের নির্দিষ্ট এজের পরে বিয়ে করে নিতে হবে, 20 পরে আর বিয়ে না করে থাকা যাবে না, বিয়ে করে নিতে হবে। এই যে সোশ্যাল এক্সপেকটেশনসগুলো তৈরি হচ্ছে, এগুলোকে আমরা বলছি কি ডেভেলপমেন্টাল টাস্ক। তাহলে স্যার ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা কি? মাইলস্টোনটা বলতে বোঝাচ্ছে কোনো একজন শিশু
কোনো একজন শিশু তার ফিজিক্যাল চেঞ্জেস যেগুলো ঘটছে প্লাস তার যে বিহেভিয়ারাল চেঞ্জগুলো ঘটছে, যেটা তার এজের পার্সপেক্টিভে ঘটছে, তখন তাকে কিন্তু আমরা বলছি তখন তাকে আমরা কি বলছি, তখন তাকে আমরা বলছি ডেভেলপমেন্টাল মাইলস্টোন। ডেভেলপমেন্টাল মাইলস্টোন বলতে কোনো একটা শিশু যেমন জন্ম থেকে তার একটা নির্দিষ্ট আকার আকৃতি যেমন বাড়বে, সেই কিছু মুখের আওয়াজ করবে, তাহলে দেখো একটা নির্দিষ্ট এজে তার যে বিকাশের যে স্তরগুলো যেগুলো রয়েছে, সে একটু হয়তো তুমি হামাগুড়ি দেবে, প্রথমে মা 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 বলবে, তারপরে বাবা বাবা বলবে, তাহলে এটা প্রিডিটারমাইন্ড, তাহলে তার এজের সাপেক্ষে। তাহলে সেইটা যখন শিশুর সাপেক্ষে তার ফিজিক্যাল এবং বিহেভিয়ারাল যে সমস্ত ব্যাপারটা থাকবে, সেই অনুযায়ী আমরা যে একটা বয়স অনুযায়ী তার মানে আগে থেকে আমাদের তার যে পরিবর্তন যেগুলো হবে, তো সেই পরিবর্তনগুলো যেরকম আমরা ডিটারমাইন করে রাখি, সেগুলোকে আমরা বলছি মাইলস্টোন। কিন্তু ডেভেলপমেন্টাল টাস্ক কিন্তু সেটা নয়। ডেভেলপমেন্টাল টাস্ক বলতে তোমাদের বয়স অনুযায়ী যে তোমরা কাজটা করবে, যেটা তোমাদের কাছ থেকে সোসাইটি এক্সপেক্ট করছে, এটা তো তোমাদের ফিজিক্যাল চেঞ্জ বা যেটা বায়োলজিক্যাল বা আমাদের হিউম্যান বিহেভিয়ার অনুযায়ী আমাদের এই পরিবর্তনটা করছে, যেটা আমরা মাইলস্টোন বলছি। কিন্তু এখানে সোসাইটির এক্সপেকটেশনটা চলে আসবে, সোসাইটি তোমার কাছ থেকে কী চাইছে সেটা আমাদের কিন্তু হয়ে যাবে ডেভেলপমেন্টাল টাস্ক। আশা করি বোঝা গেছে তোমাদের সবার। বেশ, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, যেখানে আমরা দেখে নেব কিছু কিছু বিষয়গুলো আমরা এখানে একটু আগে আলোচনা করে নিই। যেখানে তোমরা দেখতে পাচ্ছ ডেভেলপমেন্টাল টাস্ক আমাদের দেখো বয়স অনুযায়ী এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। যেমন একটা ছেলে ছোটোবেলা থেকে লার্ন টু ওয়াক, লার্ন টু ইউজ টু দ্য টয়লেট, সে হচ্ছে হাঁটতে শিখবে এবং সে টয়লেট ব্যবহার করতে শিখবে। এই যে আমরা একটা বাচ্চা যেখানে জন্মাচ্ছে, সে টয়লেটও ইউজ করতে পারবে বা টয়লেট নাও ইউজ করতে পারে, ঠিক আছে। কিন্তু একটা সমাজ তার কাছে এক্সপেকটেশন করছে 5 বছরের ছেলে সে কিন্তু টয়লেট ইউজ করতে পারবে, সে মানুষের সঙ্গে কথা বলবে, সবার সঙ্গে মিশবে, ঠিক আছে, তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করার মধ্যে চিন্তাভাবনা আসবে। এরকম আস্তে আস্তে এই করে দেখো সিনিয়র 60 বছর বয়স পর্যন্ত সে কী করবে, সোশ্যাল রোল পালন করবে, সিভিক ডিউটিস পালন করবে। এই যে ব্যাপারগুলো যেগুলো থাকছে, তো সেগুলোকে আমরা কি বলছি, ডেভেলপমেন্টাল টাস্ক, ঠিক আছে। তো আমরা এখানে একটা প্রশ্নের আমরা উত্তর করে নেব, যেখানে তোমাদের বলা হচ্ছে সোশ্যাল এক্সপেকটেশন টু ইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট ইজ রেফার অ্যাজ, তাহলে এটা আমাদের অ্যান্সার কী হয়ে যাবে। এখানে দেওয়া আছে দেখো ডেভেলপমেন্টাল নিড আমরা পড়িনি, হ্যাজার্ডোমনে আমরা পড়িনি এবং ডেভেলপমেন্টাল ডোমেইন আমরা পড়িনি। তাহলে সোশ্যাল এক্সপেকটেশন যেখানে কিন্তু বলা হচ্ছে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি ডেভেলপমেন্টাল টাস্ক, যখন সোশ্যাল এক্সপেকটেশনের কথাটা কিন্তু জড়িত থাকবে বয়স অনুযায়ী তোমাদের যেটা করণীয় কাজ, সেই করণীয় কাজটা। এরপরে ডোমেইনস অর এরিয়া অফ ডেভেলপমেন্ট, কী কী ডোমেইনগুলো রয়েছে না, দেখো আমাদের মধ্যে জেনারেল অফ দ্য টার্ম অফ গ্রোথ ইজ ইউজ টু ইনক্রিজেস ইন দ্য ওয়েট অ্যান্ড সাইজ। যখন আমরা গ্রোথের কথাটা বলছি, সেখানে আমাদের সাইজের বা ওজনের পরিবর্তনের কথাই আমরা বলছি আমাদের নিজেদের শরীরের এবং আমাদের অর্গানেন্স, কেবলমাত্র এক্সটার্নাল দিক থেকে না, হাতের বাইরে থেকে আমরা হাত পা শরীর শুধু বাড়ছে না, শরীরের ভেতরের যে সমস্ত অঙ্গ আছে সেগুলোও কিন্তু আমাদের এর সঙ্গে কিন্তু বাড়ছে। সঙ্গে সঙ্গে আমাদের এই যে গ্রোথ যেটা ঘটছে, যেটা শারীরিক গ্রোথ ঘটছে, সেই গ্রোথের সঙ্গে সঙ্গে যখন আমাদের ইমোশনাল বা কগনেটিভ বা ইন্টেলেকচুয়াল বা সোশিয়াল এই যে পার্টগুলো যখন আমাদের একসঙ্গে জড়িয়ে থাকবে, সেগুলোকে আমরা কিন্তু একসাথে কিন্তু ডেভেলপমেন্টের সঙ্গে আমরা আলোচনা করছি। তাহলে ডেভেলপমেন্টের যে সমস্ত ডোমেনগুলো দাঁড়াচ্ছে, দেখো ফিজিক্যাল, সোশিয়াল, কগনেটিভ এবং ইমোশনাল, এই সমস্ত ডোমেনগুলো আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি, যেগুলোকে মেজর আমরা বলছি। বেশ, এর পরের স্লাইডে আমরা দেখব যে এই যে ডোমেইনগুলো আমরা আলোচনা করছি, এই ডোমেইনগুলো আবার নতুন নতুন ডোমেইনের সঙ্গে যুক্ত রয়েছে। যেমন এই যে ফিজিক্যাল ডোমেইনটা যত আমাদের ডেভেলপ ঘটবে, তাহলে কি হবে না, আমাদের মাংসপেশির আমাদের কিন্তু বাড়বে। তাহলে সেই যে মাংসপেশির যে আমাদের সক্ষমতা, সেই মাংসপেশির সক্ষমতাটা যেটা নিয়ে আলোচনা করা হয় যে ডেভেলপমেন্টের, তখন তাকে আমরা বলছি মোটর ডেভেলপমেন্ট। আবার এই মোটর ডেভেলপমেন্ট দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে তোমার গ্রস মোটর ডেভেলপমেন্ট, একটাকে বলছি গ্রস, আর একটাকে বলছি কি আমরা ফাইন মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্ট মানে কি না, যখন আমাদের শরীরের মানে কোনো একটা কাজ করতে গেলে হাত পা মাথা যেন বেশি বড় বড় মাসেলগুলো, বিগ মাসেলসগুলো যেখানে অ্যাক্টিভ থাকবে, যেমন সুইমিং করার সময় হাত পা আমাদের সমস্ত বডির কোঅর্ডিনেশনটা থাকে, তো সেই যে রান করা বা জাম্পিং করা, এই সমস্ত বিষয়গুলো আমাদের গ্রস মোটরকে ডিনোট করছে। ফাইন মোটর কি না, যখন আমাদের এই যে তোমাদের আমি পড়াচ্ছি একটা পেন ইউজ করে, তোমাদের আমি এটা স্ক্রিনে লিখছি, তাহলে এই পেন ধরে যে আমি একটা সুন্দর হাতের লেখা লিখবো, তাহলে আমার এখানে কিন্তু স্মল মাসেলস ইউজ হচ্ছে।
ঠিক আছে, বা কোনো একটা যদি আমি ড্রয়িং করি তাহলে এই ড্রয়িংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা স্মল মাসল ইউজ হচ্ছে। তাহলে এই যে ড্রয়িং করা, হাতের লেখা বা সূক্ষ্মাতি সূক্ষ্ম যে সমস্ত কাজ করার জন্য আমাদের শরীরে যখন ছোট ছোট মাসেলসগুলো কাজ করে, তখন তাকে আমরা কি বলছি, ফাইন মোটর ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের মোটর ডেভেলপমেন্টটা জড়িত, এবং মোটরকে ডেভেলপমেন্টটাকে ভাঙলে আমাদের দুটো পাচ্ছি, একটা গ্রস মোটর ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট, সেটা আমরা জানলাম। আবার যখন আমরা সোশ্যাল ব্যাপারটা পড়বো বা সামাজিক অবস্থার কথাটা আমরা যখন পড়বো, সেখানের সঙ্গে আবার জুড়ে যাবে কি না, মোরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তখন আমাদের কি যুক্ত হয়ে যাবে না, মোরাল ডেভেলপমেন্টটাও কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। অ্যাজ এ পার্ট হিসাবে ইমোশনাল পার্টটাও কিন্তু এই সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যেও কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। আবার সেই রূপে আমাদের যখন কগনিটিভ ডেভেলপমেন্টের কথা বলবো, তাহলে আমাদের যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঘটছে, আমাদের যে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট ঘটছে, আমাদের যে মেন্টাল ডেভেলপমেন্ট ঘটছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে সংযুক্ত। তাহলে কি বললাম, কগনিটিভের সঙ্গে কি কি যুক্ত, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তারপর আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট এবং আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট সঙ্গে যুক্ত। পরীক্ষায় অনেক সময় তোমাদের প্রশ্ন পড়ে যে ডেভেলপমেন্টের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কার, ডেভেলপমেন্টের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কার। তো সেক্ষেত্রে তোমাদের অপশান দিল ইমোশনাল, সোশিয়াল, ফিজিক্যাল, এবং তারপর তোমাদের একটা দিয়ে দিল ইন্টেলেকচুয়াল। এই প্রশ্নটা যদি আসে, তোমরা সবসময় মাথায় রাখবে ডেভেলপমেন্টের সঙ্গে যদি ডাইরেক্ট কারো যদি কোনো সম্পর্ক থাকে, সেই ডেভেলপমেন্টটার নাম হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইন্টেলেকচুয়াল আমাদের কিন্তু ডেভেলপমেন্টটা আমাদের ডেভেলপমেন্টের সঙ্গে সরাসরি সংযুক্ত। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এখানে একটা আমরা প্রশ্নের উত্তর করে নেব, যেখানে বলা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট ইজ ডিভাইডেড ইন্টু হুইচ অফ দ্য ফলোয়িং ডোমেন্স। চাইল্ড ডেভেলপমেন্ট আমরা পড়েছি, তাহলে চাইল্ড ডেভেলপমেন্টটা কী বলা হয়েছে, এখানে ফিজিক্যাল বলা হয়েছে, সাইকোলজিক্যাল বলা হয়েছে, ইমোশনাল এবং সোশিয়াল। তাহলে সাইকোলজিক্যাল হচ্ছে না। এবার পরেরটা কী আছে, ফিজিক্যাল, কগনিটিভ, স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালটা হবে না। তারপরে কি বলেছে, ফিজিক্যাল, কগনিটিভ, সোশিয়াল অ্যান্ড ইমোশনাল। হ্যাঁ, এখানে আমরা বলেছিলাম PCSE, এটা আমরা অলরেডি পড়েছি, তাহলে 3 নম্বরটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পরেরটা কী আছে, সাইকোলজিক্যাল, এটাও কিন্তু হবে না। সাইকোলজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, এটা কিন্তু আর হচ্ছে না। তাহলে হয়ে গেল কি, আমাদের আসল উত্তরটা কি হয়ে যাবে না, আসল উত্তরটা হয়ে যাবে আমাদের 3 নম্বরটা। ঠিক আছে, বোঝা গেল। তো এরপরে আমরা তারপরে আমরা জানবো যে টাইপ অফ ডেভেলপমেন্ট। দেখো, আমরা ডোমেইন পড়েছিলাম, এবার ডোমেইন আমাদের 4টে ভাগে ভাগ করে তোমাদের দেখালাম, কিন্তু টাইপ অফ ডেভেলপমেন্ট বিভিন্নভাবে হতে পারে। যে কোনো ডেভেলপমেন্ট বা যে কোনো শ্রেণীভাগ আমরা যখন করি, তখন আমাদের কোনো একটা বেস থাকে। বেস মানে কি, কোনো একটা মাপকাঠির ভিত্তিতে আমরা ভাগ করি। ঠিক আছে, যেমন তোমার বাবাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার বাড়িতে তোমার ছেলে মেয়ে কতজন, তোমার বাবা তখন বলবে যে হ্যাঁ, আমার একটা ছেলে এবং দুটো মেয়ে, একটা ছেলে এবং দুটো মেয়ে। তাহলে বললো, তাহলে এইখানে যে ভাগটা করলো তোমার বাবা কীভাবে না, জেন্ডারের ভিত্তিতে। এবার যদি তোমার বাবা বলে যে আমার মেয়ে হচ্ছে বড়, আমার ছেলে হচ্ছে মেজো, আমার ছোট মেয়ে হচ্ছে তার থেকে ছোট। ঠিক আছে, তাহলে এই যে ভাগটা হলো, এই ভাগটা কিন্তু হলো তোমাদের বয়সের ভিত্তিতে বা এজের ভিত্তিতে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা ভিত্তির ভিত্তিতে আমরা কিন্তু ভাগ করি। যেমন ডেভেলপমেন্টের আগে আমরা একটা ভাগ দেখছিলাম, সেটা হচ্ছে কি না, সেটা দেখছিলাম একটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট। এটাকে আমরা এজের পার্সপেক্টিভে এই ডেভেলপমেন্টটাকে আমরা ভাগ করেছি। তো এখানে বিভিন্ন নেচারের ভিত্তিতে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কিন্তু অনেকগুলো ডেভেলপমেন্টের ভাগগুলো পাবো, সেটা আবার একে অপরের সঙ্গে কিন্তু সংযুক্ত। যেমন আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল ডেভেলপমেন্টে দেখো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ঠিক আছে, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, মোরাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট। এই সমস্ত ডেভেলপমেন্টের আমরা কিন্তু এখানে শ্রেণীভাগ পেলাম। আরও তোমাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে, আমরা যে কোনো ডেভেলপমেন্ট আমরা কিন্তু এখানে যুক্ত করতে পারি, কিন্তু সেটা একে অপরের সঙ্গে কিন্তু দেখতে হবে। যেমন এই মোরাল ডেভেলপমেন্টে কিন্তু আবার হচ্ছে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। ঠিক আছে, কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে আবার কি মেন্টাল ডেভেলপমেন্ট আবার সংযুক্ত, ফিজিক্যাল ডেভেলপমেন্টে আবার মোটর ডেভেলপমেন্ট কিন্তু এর সঙ্গে আবার সংযুক্ত। ঠিক আছে, এইসব জিনিসগুলো আমাদের কিন্তু জানতে হবে। এরপরে দেখো, আমরা চলে যাই ডেভেলপমেন্টের মেজর যে ডেভেলপমেন্ট পার্টগুলো আছে সেই সব সম্বন্ধে। তাহলে মেজর ডেভেলপমেন্টের মধ্যে এখানে ফিজিক্যাল ডেভেলপমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে, যেখানে কি হচ্ছে না, যেখানে আমাদের সাইজ শেপ আমাদের পরিবর্তন ঘটছে, এবং এই পরিবর্তনটা কতদূর পর্যন্ত ঘটবে না, আমাদের জেনেটিক্যালি যে বৈশিষ্ট্যটা রয়েছে পিতৃমাতৃর শরীর থেকে বা আমাদের বংশগতির মাধ্যমে যে বৈশিষ্ট্যটা আমাদের রয়েছে, সেটা নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আমাদের সেই গ্রোথটা হবে।
এবং গ্রোথটা নির্দিষ্ট আমার যে জেনেটিক যে বৈশিষ্ট্য সেটা যখন আনফোল্ডিং হচ্ছে, যে নির্দিষ্ট টাইমে গিয়ে সমস্ত কিছু পরিপূর্ণতা লাভ করছে, মানে আমার শরীর যতটুকু বাড়ার বেড়ে গেছে, আমার মাংসপেশি যতটা হওয়ার সেটা হয়ে গেছে, আমার গ্রোথ যতটা হওয়ার ততটা হয়ে গেছে, তখন সেই জায়গাটাকে আমরা কি বলছি, ম্যাচুরিটি। এটা আমরা আগে পড়েছিলাম, ঠিক কিনা? তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা সেটাকেই বোঝাবো, আমাদের চোখ, হাত, পা, নাক, কান, মুখ, যেটা যেন একে অপরের সঙ্গে কি থাকে না, একে অপরের সঙ্গে কোঅর্ডিনেট করে। আমার হচ্ছে মানে চোখ কাজ করছে, মাথা কাজ করছে না, তো এরকম করলে হবে না, বা হাত কাজ করছে, পা কাজ করছে না, সমস্ত বডির এক অঙ্গ আমাদের একে অপরের প্রতি সংযুক্ত থাকতে হবে, সবল সুস্থ থাকবে, ঠিক আছে? তখন তাকে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বলবো। এবং এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে গ্রোথটা কিন্তু জড়িত, এটা মাথায় রাখবে। গ্রোথ বা ডেভেলপমেন্ট যাই আমরা বলি না কেন, গ্রোথ ডেভেলপমেন্ট দুটো কিন্তু বৈশিষ্ট্যের উপর আমাদের কিন্তু দাঁড়িয়ে থাকে। একটা হচ্ছে কি হেরিডিটি, যেটা বংশের মাধ্যমে পাওয়া যায়, এবং একটা হচ্ছে কি এনভায়রনমেন্ট। এবার স্যার হেরিডিটি এনভায়রনমেন্টটা কি, যেটা বলেছিলাম আগের দিন, যে বনস্পতির একটা বীজ আমি আনলাম, আমি জানলাম সেটা 1 কিলোমিটার হাইট পর্যন্ত তার উচ্চতা হতে পারে, কিন্তু সেটাকে আমি নির্দিষ্ট কোনো একটা জায়গায় লাগালাম, কিন্তু সেখানে আবার তাকে আলো বাতাস সমস্ত কিছু দিলাম, তারপরে সেই গাছটা কিন্তু 1 কিলোমিটার পর্যন্ত তার হচ্ছে ম্যাচুরিটির জায়গায় পৌঁছতে পারে। যদি আমি সেটাকে বাড়ির ভেতরে কোনো একটা জায়গায় ফেলে রেখে দিই, তাহলে সেই গাছটা বাড়লো না, মানে কি, তাহলে সে ফেভারেবল কন্ডিশন পেলো না। সেরকমই আমাদের গ্রোথের সঙ্গে ডাইরেক্টলি হয়তো হেরিডিটির সম্পর্ক থাকলেও ডেভেলপমেন্ট বা এই গ্রোথের ক্ষেত্রে আরেকটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্যাক্টরটাও কিন্তু অনেকটাই কিন্তু আমাদের সংযুক্ত আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে এই ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে আমি বলেছিলাম যে মোটর ডেভেলপমেন্ট যুক্ত। মোটর ডেভেলপমেন্ট মানে কি, মাসেলস বা মাসকুলার ডেভেলপমেন্ট, আমাদের মাসেলসের ডেভেলপমেন্ট এবং আমাদের বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের যে কোঅর্ডিনেশনটা যদি থাকে, তখন তাকে আমরা কি বলছি, মোটর ডেভেলপমেন্ট। এবার এই মোটর ডেভেলপমেন্টকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট। গ্রস মোটর ডেভেলপমেন্ট মানে কি, যেখানে তোমাদের বডির প্রায় বিগ মাসেলসগুলো তোমাদের কাজ করবে, যেখানে সেখানেকে আমরা বলবো গ্রস মোটর ডেভেলপমেন্ট। যখন দেখো তুমি যখন ছুটছো, তোমার বডির সমস্ত অঙ্গ কাজ করছে, জাম্প করছো তখন, বা নাচানাচি করছো, ডান্সিং করছো, তোমাদের দেখো প্রায় বডির প্রায় অংশ তোমাদের ওখানে কোঅর্ডিনেশন থাকে। জাম্পিং করছো বা কোথাও আমরা গাছে চড়ছি বা কিছু করছি, তখন তাকে আমরা কিন্তু গ্রস মোটর ডেভেলপমেন্ট বলছি। আর হচ্ছে ফাইন মোটর ডেভেলপমেন্ট মানে কি, যেখানে আমার স্মল মাসেলসগুলো এখানে কাজ করছে, তখন তাকে আমরা বলছি কি স্মল মাসেল ডেভেলপমেন্ট, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা ড্রয়িং করছি, কোনো একটা পেপার থেকে কোনো একটা অংশ আমরা কাঁচি দিয়ে কাটছি, তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু চলে যাবে কি আমাদের ফাইন মোটর ডেভেলপমেন্টের মধ্যে। তো এটাকে আরেকটু আমরা ভালো করে একটু জেনে নেব। তো এখানে দেখো গ্রস মোটর ডেভেলপমেন্টটা কী বলা হয়েছে, যেখানে তোমাদের কি হচ্ছে না, বিগ মাসেলস মানে আমাদের শরীরে যে সমস্ত মাসেলসগুলো আছে, লার্জার মাসেলসগুলো যেগুলো আছে, সেই সমস্ত মাসেলগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে এবং সেগুলো একসঙ্গে কাজ করবে। যেমন সাঁতার কাটছো, তোমার হাত, বডি এবং পা দুটো কোঅর্ডিনেশন করছে, জাম্প করছো, হাত, পা, বডি সমস্ত কিছু কাজ করছে, ছুটছো, সেখানেও তোমাদের সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ বা বিগ মাসেলসগুলো এখানে কাজ করছে। যেমন রানিং বলা হচ্ছে, ওয়াকিং, জাম্পিং, সুইমিং, ড্রাইভিং, ক্লাইম্বিং এবং ড্যান্সিং, এগুলো সবটাই কিন্তু আমাদের গ্রস মোটর ডেভেলপমেন্টকে বোঝায়, ঠিক আছে? এরপরে আমরা পড়ে নিচ্ছি পরের পার্টটা, যেখানে আমরা দেখতে পাবো আমরা মোটর ডেভেলপমেন্টটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা গ্রস মোটর, একটা ফাইন মোটর, যেটাকে আমরা জিএফ বলি শর্ট ফর্মে। ফাইন মোটর ডেভেলপমেন্টটা কি না, যেখানে আমাদের স্মল মাসেলসগুলো কাজ করবে। যেমন দেখো কোনো একটা ছেলে ভালো করে সুন্দর করে একটা ছবি আঁকতে পারে, তাহলে আঁকার জন্য একটা কি দুটো বা তিনটে আঙুল দিয়ে তাকে সেটা করতে হয়েছে, বা ছোট ছোট মাসেলসগুলো এখানে কাজ করছে। তো সেরকমই কোনো কাজ যখন আমরা করব, বা কোনো পেপার থেকে কোনো একটা অংশ আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে এই আউটলাইন বরাবর এই যে আমি কাঁচি দিয়ে কাটছি, তাহলে এটা কি ফাইন মোটর, তাহলে এটা ফাইন মোটর হয়ে যাবে, কারণ স্মল মাসেলস যেখানে আমাদের কাজ করছে। যেমন ড্রয়িং, আমাদের পেইন্টিং, এই পেইন্টিং করার জন্য আমাদের দেখবে দুটো আঙুল বা দুটো আঙুলের সাহায্যে আমরা সেটা করে থাকি, তাহলে এটা তখন হয়ে যাবে কি আমাদের ফাইন মোটর ডেভেলপমেন্টের মধ্যে। তাহলে ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডস ডেভেলপমেন্ট অফ, ফিজিক্যাল ডেভেলপমেন্টটা যে কার সঙ্গে সংযুক্ত, ইন্টেলেকচুয়াল পাওয়ারের মধ্যে, তাহলে এটা হবে না। ইন্টেলেকচুয়াল পাওয়ার আমরা কার সঙ্গে সংযুক্ত পেয়েছিলাম, ইন্টেলেকচুয়াল পাওয়ার আমরা দেখেছিলাম কি কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে। তারপরে কি বলেছে, এভলিউশন অফ মোরাল সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। মোরাল সায়েন্স এরকম পরীক্ষায় দিয়ে দেবে, তখন তোমাদের কি বলতে হবে, এটা কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। আবার বলছে ইন্টারনাল এবং এক্সটার্নাল অর্গ্যান, তাহলে অর্গ্যানের কথা বলা হয়েছে আমাদের আভ্যন্তরীণ এবং তাহলে সেটা আমরা কি বুঝলাম, আমি আগে থেকে বারবার বলছি যে এটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের কি সংযুক্ত। আর বলেছে কমিউনিকেশন স্কিল, তাহলে কমিউনিকেশন স্কিল তাহলে হচ্ছে না, তাহলে আমাদের উত্তরটা কি হয়ে যাচ্ছে, 3 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখানকার আমার সঠিক উত্তর, ঠিক আছে? তারপর আরেকটা প্রশ্ন আমরা করে নেবো, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গ্রস মোটর। গ্রস মোটরটা কোনটা, আমাদের হচ্ছে ঘড়ি ওড়ানো, না,
আমাদের কোনো সার্কেলকে পেপার থেকে কাটাটা সেটাও হবে না, ঠিক আছে। তারপরে কি বলেছে, আমরা কোনো বিগ রেক্ট্যাঙ্গেল কোনো একটা পেপার থেকে কাটছি সেটাও হবে না, কারণ এগুলো সব ফাইন মোটা আউটলাইন বরাবর কাটলে আমরা কি বলেছিলাম, আমাদের কাঁচি কাজ করছে এবং 2টো আঙুল বা 3টে আঙুল কাজ করে, তাহলে সেটা আমাদের পুরো বডির মাসেলটা, বিগ মাসেলসগুলো এখানে কিন্তু অংশগ্রহণ করছে না। তো সুতরাং এখানে হচ্ছে আমাদের এই দুটো অপশন হবে না, তাহলে থাকলো কি সুইমিং। তাহলে সুইমিংয়ে দেখো আমাদের কিন্তু হাত পা কোঅর্ডিনেশন সমস্ত কিছু লাগে বডির, তাহলে সেক্ষেত্রে সুইমিংটা হয়ে যাবে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তো চলো এর পরের নেক্সট স্লাইডে আমরা দেখে নিই, যেখানে আমরা পড়বো কি কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টটা কি বলছে, ইজ অ্যাবাউট দ্য মেন্টাল গ্রোথ অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, মানে তোমার মানসিক বিকাশ এবং আমাদের কি ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, মানে বৌদ্ধিক যে আমাদের বিকাশ, সেইটাকে আমরা কি বলছি কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে এটা কার কার সঙ্গে যুক্ত না, এটা তোমার যে চিন্তা শক্তি রয়েছে সেই চিন্তা শক্তির সঙ্গে যুক্ত। তুমি কোনো একটা বিষয়ে প্রবলেমে পড়েছো, সেই প্রবলেমটা সলভ করার জন্য তুমি যে বুদ্ধি দিয়ে সেই প্রবলেমটা সলভ করছো, সেটাও তোমাদের এই কগনিটিভ ডেভেলপমেন্টেরই অংশ। সঙ্গে প্ল্যানিং করছো কোনো বিষয় সম্বন্ধে, আচ্ছা আমি তাহলে এইখান থেকে এই দিক বরাবর গেলেই তাহলে হয়তো আমি শর্টকাটে এই রাস্তাতে পৌঁছতে পারবো, বা আমি সিটেরটা আমাকে ক্র্যাক করতে হবে, আচ্ছা আমি তাহলে হচ্ছে স্যারের ক্লাসটা করবো, তারপরে এইভাবে সেটাকে আরেকবার রিভিশন করবো, করার পরে আমি পারবো। তাহলে এই যে তুমি প্ল্যানিং করছো বা কোনো একটা ডিসিশন নিচ্ছ যে না আমি শিক্ষকতাই করবো, অন্যান্য সমস্ত কোনো প্রফেশনাল আমি বাঁচবো না, আমি শিক্ষকতাই করবো, তাহলে এই সমস্ত জিনিস যেটা আমরা করছি বা প্ল্যান মেকিং করছি, ডিসিশন মেকিং, এই সমস্ত জিনিসগুলো আমাদের কি কগনিটিভ অংশের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা বারবার কি বললাম, তাহলে মানসিক বিকাশের সঙ্গে যুক্ত, এবং এই কগনিটিভ ডেভেলপমেন্ট ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টও আমরা কিন্তু বলে থাকি। এবারে এই যে আমরা কগনিটিভ ডেভেলপমেন্টটা বলছি, এই কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে আমরা তাহলে কোন কোন জিনিসগুলো বললাম না, যে আমরা থিঙ্কিং করছি, প্রবলেম সলভ করছি, আমাদের মেমোরাইজেশান, আমরা কোনো রিজনিংয়ের যখন আমরা প্র্যাকটিস করি সেগুলো, কোনো ইমাজিন করছি, ডিসিশান তৈরি করছি, অ্যানালাইজিং করছি, কোনো সিনথেসিস মানে যে কোনো একটা বিষয়ে থেকে আমরা যেটা ডেটাটা কালেকশন করে সেটা বুঝে যে জিনিসটা আমরা ইন্টারপ্রিট করি, সিনথেসিস করছি, তাকে আমি সিনথেসিস বলছি। কী করছি, পারসেপশান, অনুমান করছি, প্ল্যানিং করছি, অ্যাটেনশান দিচ্ছি কোনো কাজের জন্য, তাহলে এই সমস্ত কাজগুলো কে করছে, আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট যদি আমাদের ভালো হয় তাহলে এগুলো আমরা করতে পারবো। এবার কগনিটিভ ডেভেলপমেন্ট যদি ভালো না হয় তাহলে এই সমস্ত জিনিসগুলো হয়তো একটার মধ্যে কোনো না কোনো জিনিস আমাদের কী থাকবে, অভাব থেকে যাবে। এরপরে আমাদের এই যে কগনিটিভ ডেভেলপমেন্টটা আমরা বলছি, দেখো তাহলে কগনিটিভ ডেভেলপমেন্টটা কার সঙ্গে সংযুক্ত না, কগনিটিভ ডেভেলপমেন্টটা আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে কিন্তু সংযুক্ত, অবশ্যই হ্যাঁ। আবার কি বলছে, কগনিটিভ ডেভেলপমেন্ট মেন্টাল ফ্যাকাল্টিস এবং স্কিলের সঙ্গে যুক্ত, আমরা বললাম এটা দিস ইজ মেন্টাল প্রসেস। আর ডেভেলপমেন্ট ইজ দ্য ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স এবং ইন্টেলেকচুয়াল, এটাও ঠিক। তাহলে অল অফ দিস অ্যাবাভটা হয়ে যাবে আমাদের কি রাইট অ্যান্সার। আবার দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট বলেছে, তাহলে কগনিটিভ ডেভেলপমেন্ট কি না, হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স, হ্যাঁ এটাও ঠিক। কগনিটিভ ডেভেলপমেন্ট অফ চাইল্ড এটা তো হবে না। কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কেবলমাত্র চাইল্ডের তো হয় না, হিউম্যানেরও তো হতে পারে, ঠিক আছে। আর ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল স্কিল হবে না, ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে যাবে। ডেভেলপমেন্ট অফ ইন্ডিভিজুয়াল হতে পারে, গ্রুপও হতে পারে, তাহলে এটাও হবে না, তাহলে উত্তরটা কী হয়ে যাবে, 1 হয়ে যাবে আমাদের কিন্তু এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে যে কনসেন্ট্রেশন এবং ক্রিয়েটিভিটির জন্য হুইচ টাইপ অফ ডেভেলপমেন্ট আমাদের দরকার। এবারে তোমাদের আমি একটা কথা বলে দিই যে আমাদের যে মস্তিষ্কের এটা হচ্ছে লেফট সাইড এবং এইটা হচ্ছে আমাদের রাইট সাইড, ঠিক আছে। এই লেফট সাইডের কাজ কি এবং আমাদের রাইট সাইডের কাজ কি, মাথায় রাখবে L3 এটা আমাদের মাথায় রাখতে হবে। L3 কেন বললাম স্যার, তুমি 3টে L লিখবে, মানে কি আমাদের লেফট সাইডের ব্রেনের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করা, মানে তুমি যে কথাগুলো বলছো বা যে তোমার যদি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয় তাহলে তুমি ভেবে নেবে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে কাজগুলো হচ্ছে আমাদের ব্রেনের লেফট সাইড করছে। আর কি করছে, যে লজিক, কোনো বিষয়ের লজিক যখন আমরা দিই বা যুক্তিতর্কের যে সমস্ত কাজগুলো আমরা করি সেটাও কিন্তু আমাদের ব্রেনেরই লেফট সাইড করছে, ওই জন্য বলছি লেফট সাইড ব্রেন লজিকের কাজ করছে এবং ল্যাঙ্গুয়েজ বলছে, ওই জন্য এটাকে আমরা L3 বলছি। আর রাইট সাইডে কী বলছে না, রাইট সাইডে আমাদের সমস্ত ক্রিয়েটিভ কাজগুলো কিন্তু আমাদের কিন্তু রাইট সাইডে ব্রেন করে, ড্রয়িং, পেন্টিংস, কোনো একটা গান গাইছো, ঠিক আছে, তো এই সমস্ত কাজগুলো আমাদের কে করছে না, রাইট সাইডের ব্রেন কিন্তু আমাদের এটা করছে, ঠিক আছে। তো এরপরে এখানে তোমাদের বলা হয়েছে যে কনসেন্ট্রেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি ইজ রিলেটেড হুইচ টাইপ অফ ডেভেলপমেন্ট, কনসেন্ট্রেশন এবং ক্রিয়েটিভ, তাহলে বলো তো সোশ্যাল ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত না, ইন্টেলেকচুয়াল মেন্টাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, তাহলে এই সমস্ত কিছু তোমাকে ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে।
তাহলে এবার বলো যে কনসেন্ট্রেশন এবং ক্রিয়েটিভ, তাহলে এটা কার সঙ্গে সংযুক্ত হবে? তাহলে এটা আমরা কি বলতে পারি? তাহলে কনসেন্ট্রেশন এবং ক্রিয়েটিভিটি আমরা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টের মধ্যে আমাদের কিন্তু এটা পড়বে। ঠিক আছে, এরপরে দেখো আমি বললাম কিছুক্ষণ আগে যে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আমাদের ব্রেনের লেফট সাইডে হয়। তাহলে কি বলছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা কি না, ইজ অ্যাবাউট ওয়ে দ্য চিলড্রেন লার্ন ল্যাঙ্গুয়েজ, কীভাবে মানে তোমার কোনো শিশু ভাষা শিখছে, অ্যান্ড দ্য এজ অ্যাট হুইচ দে অ্যাকোয়ার ডিফারেন্ট কম্পোনেন্টস অফ ল্যাঙ্গুয়েজ, যেখানে তোমাদের ব্যাকরণ শিখতে হয় বা অন্যান্য যে সমস্ত ল্যাঙ্গুয়েজে যে সমস্ত ধারাগুলো, কোন ল্যাঙ্গুয়েজ বা কোন ওয়ার্ডটা কোন সময় ব্যবহার করা উচিত, এই যে আমাদের জ্ঞান, এগুলোকেই তো আমরা বলছি হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে আমরা এগুলো ফেলছি। ঠিক আছে, সোশ্যাল ডেভেলপমেন্টটা কি না, সোশ্যাল ডেভেলপমেন্টটা বলতে বোঝাচ্ছে না তুমি ইজ অ্যাবাউট দ্য কালচার, মানে তুমি যে সংস্কৃতিতে বড় হচ্ছ সেই সংস্কৃতি এবং সোশ্যাল ইনফ্লুয়েন্স অন ইউর পার্সোনালিটি অফ ইউর চাইল্ড। কোনো একটা শিশু যে গ্রামে থাকছে সে গ্রামের মানসিকতায় যেমন পরিণত হয়ে উঠছে, কোনো একটা শিশু যদি শহরের ভাবধারায় পরিণত হয় তাহলে শহরের একটা মানসিকতা তার মধ্যে কাজ করে। তাহলে সেই যে জায়গায় শহরের মানসিকতা কি না, শহরে যে সমস্ত মানুষগুলো রয়েছে তার মাঝখানে মিশে সে শহরের যে প্যাটার্ন বা শহরের যে ধারা সেটা শিখছে। ঠিক আছে, তো যেমন আমাদের বলতে পারি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে জারোয়ারা রয়েছে, জারোয়াদেরও শিশু হয়। তাহলে সেই সমস্ত শিশুরা তার বাবা মা সেখানে তারা যা শেখাচ্ছে সেই জিনিসটা শিখছে, তারা কিন্তু সভ্য সমাজে বেঁচে আসতে পারছে না। আবার সভ্য সমাজের যে মানুষরা তারা প্যান্ট শার্ট পরছে, তাহলে তারা সেই সমাজ থেকে শিখছে। তাহলে কি সোশ্যাল ডেভেলপমেন্ট বলতে একটা জিনিস বোঝায় যে তুমি সোশিয়াল হচ্ছ, অর্থাৎ কি আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি কিন্তু আশেপাশের মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে পারছি, কথা বলতে পারছি। হ্যাঁ, তো এই যে প্রসেসিংটা যেটা বলছে সেই জিনিসটাকে আমরা কিন্তু সোশ্যাল বলছি। এবং এই সোশ্যাল জিনিসটা আমাদের কি করে, আমাদের রাইট এবং রং কোনটা ঠিক কোনটা ভুল সেটা কিন্তু নির্ধারণ করতে এই সোশ্যাল ডেভেলপমেন্টটাই কিন্তু সাহায্য করছে। তাহলে কি বলছে, দ্য প্রসেস অফ গেইনিং নলেজ, যে আমাদের কি করে আমাদের নলেজ আমরা গেন করব, স্কিল নিডেড টু ইন্টারেক্ট সাকসেসফুলি উইথ আদার্স, আমরা একে অপরের সঙ্গে মেলামেশা করার জন্য কী জ্ঞানটা দরকার, কী দক্ষতা রাখা দরকার, সেই ইন্টারেক্ট করার জন্য ঠিকঠাকভাবে সেটাকে প্রতিপালন করার জন্য আমাদের কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্টটা দরকার। যেমন আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সোসাইটির যে স্ট্রাকচারটা রয়েছে তার সঙ্গে আমেরিকান সোসাইটি, আমেরিকান কালচারের মধ্যে কিন্তু আমরা পার্থক্য লক্ষ্য করতে পারবো। তাহলে যত আমরা লক্ষ্য করতে পারলেও আমরা যখন নিজেদের সমাজের সমাজের যে সমস্ত মানুষগুলো রয়েছে তার মতো করে আমরা নিজেদেরকে অ্যাডপ্ট করতে পারবো, বিভিন্ন পরিস্থিতি বিভিন্ন সোসাইটির মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারবো, সেই জিনিসটা যত বেশি হবে তখন আমাদের কী হবে না, ততই আমাদের সোশ্যাল ডেভেলপমেন্টটা বাড়বে। ঠিক আছে, এবার এই সোশ্যাল ডেভেলপমেন্টটা বললাম, এই সোশ্যাল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের মোরাল ডেভেলপমেন্ট হয়। মোরাল ডেভেলপমেন্ট মানে কি, যেখানে আমাদের ঠিক এবং ভুলটা, কোনটা রাইট এবং কোনটা রং, সেটাকে আমরা কিন্তু নির্বাচন করতে পারবো, যেটাকে আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট বলছি। এরপরে আরেকটা প্যারামিটার যেটা থেকে যায় সেটা হচ্ছে কি ইমোশনাল ডেভেলপমেন্ট। ইমোশন মানে আমরা কি জানি, আমাদের রাগ, আমাদের যে ফিলিংস বা অনুভূতির জায়গায়, কখন আমরা ফ্রাস্ট্রেটেড থাকি, কখন আমরা এক্সাইটেড থাকি, কখন আমরা লোনলি থাকি, কখন আমরা দুঃখী হয়ে যাই, কখন আমরা নার্ভাস থাকি, কখন আমরা প্রাউড ফিল করি। ঠিক আছে, কখন আমরা সারপ্রাইজড হয়ে যাই, কখন আমরা ভালোবাসা আমাদের মধ্যে কাজ করে, কখন আমরা হ্যাপি থাকি। তাহলে এইসব জিনিসগুলো আমাদের ইমোশন। তাহলে ইমোশন হচ্ছে সেই জিনিসটা বা ইমোশনাল ডেভেলপমেন্ট আমার হয়েছে, আমি সেটাই বলবো যে পরিবেশের সঙ্গে মেশার সময় সবসময় কিন্তু আমাদের নিজেদের ইমোশনকে একটু কাবু করতে হয়। হয়তো তুমি একটা অফিসে কাজ করছো, সেখানে তোমার বস তোমাকে বকছে, এবার তুমি সেটাকে দুভাবে রিয়াকশান দিতে পারো, স্যারকে ঘুরিয়েও তুমি বকে দিতে পারো, বা তুমি সেখানে চুপ থাকতে পারো। এবার তুমি ইন্টেলেকচুয়াল কগনিটিভ মাথা দিয়ে তুমি ভাবলে না এই সময় চুপ করে থাকা উচিত, বা আমি এখন হয়তো আমাকে বকছে, এখন আমি যদি কান্নাকাটি করে ফেলি তাহলে সেটা খারাপ হবে, বা আমি যদি ক্রোধের বশে এসে বা রাগ বা অ্যাংরি হয়ে গিয়ে কাউকে যদি আবার মেরে দেই সেটাও ভুল হবে। তাহলে সেই জায়গায় আমাদের কি করা উচিত হবে, আমাদের সেখানে শান্ত থেকে আমাদের আবেগটাকে কন্ট্রোল করতে হবে। তাহলে সেই যে আবেগগুলোকে আমরা কন্ট্রোল করে এগিয়ে যেতে পারি, তখন তাকে আমরা বলবো কি দিস ইজ ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট ইজ অ্যাবাউট ডিফারেন্ট ইমোশন অফ ভেরিয়াস স্টেজেস, হাউ দে গ্রো ওভার পিরিয়ড অফ টাইম। যেটা তোমার হচ্ছে কি পিরিয়ড অফ টাইম, সেটাকে তুমি কন্ট্রোল করার যে অভ্যাসটা গড়ে তুলবে, তখন তাকে আমরা বলছি কি ইমোশনাল ডেভেলপমেন্ট। বা ইমোশনাল এতগুলো যে ইমোশনাল ব্যাপারগুলো যে থাকে সেগুলো কিন্তু একটা ধাপে 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 তৈরি হয়। ঠিক আছে, একটা ছোটো অবস্থায় তোমার ভালোবাসার অনুভূতি হয় না, কিন্তু আস্তে আস্তে তুমি যখন গ্রোয়িং করছো তোমার মধ্যে সেই অনুভূতিটা আস্তে আস্তে কাজ করছে। ঠিক আছে, যেমন ফিলিংস, ইমোশনস, রেসপন্স, ইভেন্ট চেঞ্জেস, কোনো জিনিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ইমোশনসগুলো চেঞ্জ হয়। ভূতের বই দেখছি আমাদের ভয় লাগছে,
ঠিক আছে, আবার কেউ আমার জন্য কেউ গিফট এনেছে, আমি আনন্দিত হচ্ছি। তাহলে এই সমস্ত জিনিস, এটা আমাদের কিন্তু নিজস্ব একটা অনুভূতি, এটা কিন্তু অন্য কারোর দ্বারা পরিচালিত হয় না। এবং সেটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, সেটাকে এক্সপ্রেস করার সময় যেটা আমি এক্ষুনি বললাম, সেটা যত বেশি ডেভেলপ করতে পারবো সেটাকেও আমরা কি বলছি, ইমোশনাল ডেভেলপমেন্ট। তাহলে ইমোশনাল ডেভেলপমেন্ট আমি কি বললাম, যেটা তোমার বয়স অনুযায়ী বিভিন্ন ধরনের যে ইমোশন, এতগুলো যে আমি ইমোশনগুলো তোমাদের দেখালাম, সেগুলো কিন্তু আস্তে আস্তে গ্রো যেমন হচ্ছে, সেটাও যেমন ইমোশনাল ডেভেলপমেন্ট বলছে। এবং সেই ইমোশনটা সব জায়গায় আমরা কি এক্সপ্রেস করতে পারি, সে এক্সপ্রেস না করে আমরা যেটা কন্ট্রোল করতে পারছি, সেটাকেও কিন্তু আমরা ইমোশনাল ডেভেলপমেন্টের মধ্যে বলছি। এরপর আমরা একটা ছোট্ট একটা আমরা কোশ্চেন সেশন করে নেব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কন্টিনিউয়াস প্রসেস? কোনটা কন্টিনিউয়াস প্রসেস নয়? মোটিভেশন নয়, এটা তো হবে না। গ্রোথ, লার্নিং, ডেভেলপমেন্ট। তাহলে এখানে কন্টিনিউয়াস প্রসেস যেখানে বলা হয়েছে, আমরা বলেছিলাম ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, যার মধ্যে এগুলো কিন্তু লার্নিং, গ্রোথ সব চলে আসবে। তাহলে সরি, এখানে কিন্তু তোমাদের এই দেখো, আমিও ভুল করছিলাম, তোমরাও ভুল করতে পারো। এখানে তোমাকে বলেছে নট এ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে নট এ কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে এখানে ডেভেলপমেন্টও কন্টিনিউয়াস, লার্নিংও তুমি জন্ম থেকে শিখতে পারো, গ্রোথও তোমার একটা নির্দিষ্ট সময় গিয়ে কী হয়, বন্ধ হয়ে যায়, মোটিভেশনও তোমাকে সবাই দিতে পারে। তাহলে এখানে তোমার কোন জিনিসটা দাঁড়াবে, গ্রোথ। গ্রোথটা কিন্তু কন্টিনিউয়াস কি হয়, গ্রোথটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস হয় না। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে আমাদের কিন্তু গ্রোথ। ঠিক আছে, আর বাদ বাকি মোটিভেশন, ডেভেলপমেন্ট, লার্নিং এগুলো সব কন্টিনিউয়াস প্রসেস। তোমার জীবনে যে কোনো সময় তোমাদের মোটিভেশন দরকার পড়তে পারে, তোমরা সেটাকে গ্রহণও করবে। এবার বলা হচ্ছে দ্য ওয়ার্ড গ্রোথ ইজ ইউজড ইন হুইচ পার্সপেক্টিভ? এই গ্রোথটা আমরা কোন পার্সপেক্টিভ ইউজ করি? আমরা বলেছিলাম ডেভেলপমেন্টটা হচ্ছে কোয়ালিটেটিভ, আর হচ্ছে আমাদের গ্রোথটা সেটা হচ্ছে কি, কোয়ান্টিটেটিভ। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ, আমরা কিন্তু সেই জিনিসটা আমরা বলেছিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের হবে যে গ্রোথটা হয়ে যাবে আমাদের কি, কোয়ান্টিটেটিভ চেঞ্জেস। ইমোশনাল চেঞ্জেস না, এটা তো ইমোশনের সঙ্গে যুক্ত হয়েছে, এ বি নয়, এগুলো দুটোর মধ্যে কোনো হবে না, এটা তাহলে এই অ্যান্সারটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো টোটাল আজকে আমরা জানলাম কি কি, এবার আমরা সামারি করে নিই। আমরা আজকে কী জানলাম? আমরা জানলাম যে হিউম্যান ডেভেলপমেন্ট এবং আমাদের চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী রয়েছে। ঠিক আছে, তারপরে আমরা জানলাম ডেভেলপমেন্টাল টাস্ক কী এবং ডেভেলপমেন্টাল মাইলস্টোন কী, যেখানে হাভিং হাস্ট এই তত্ত্বের ধারণা দিয়েছিল। ডেভেলপমেন্টাল টাস্ক অনুযায়ী, বয়স অনুযায়ী যে সমস্ত কাজগুলো আছে ডিটারমাইন করা আছে, সেগুলো আমরা এখানে ডিনোট করেছি। তারপরে আমরা কি জানলাম, ডোমেইনস কী কী রয়েছে ডেভেলপমেন্টের, সেই ডোমেইনসগুলো কিন্তু একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে কিন্তু সংযুক্ত, এটা আমাদের জানতে হবে। কারণ আমাদের ফিজিক্যাল মানে যদি হেলথ যদি খারাপ থাকে, আমরা কিন্তু পড়তে চাই না। আমাদের ইমোশনালও, যদি আমরা ইমোশনালি উইক থাকি, তখন আমাদের শরীর অসুস্থ হয়ে যায়। তাহলে একে অপরের সঙ্গে কি রিলেশন, কিন্তু একে অপরের সমস্ত ডোমেইনগুলো রয়েছে, সেই কারণে ছবিগুলো আমরা এইভাবে দেখিয়েছি। ঠিক আছে, এরপরে আমরা কি দেখলাম, এরপরে আমরা জানলাম যে টাইপ অফ ডেভেলপমেন্ট, যেখানে আমরা ডিফারেন্ট টাইপগুলো পেলাম। সেই ডিফারেন্ট টাইপের মধ্যে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট পেলাম, ফিজিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে গ্রস অ্যান্ড ফাইন ডেভেলপমেন্ট, যেখানে বিগ মাসেলস কাজ করছে তখন তাকে আমরা গ্রস মোটর ডেভেলপমেন্ট বলছি, যখন স্মল মাসেলস কাজ করছে তখন তাকে আমরা ফাইন মোটর ডেভেলপমেন্ট বলছি। ঠিক আছে, তো উদাহরণগুলো আমরা পেলাম, যেমন রাইটিং, ড্রয়িংকে আমরা বলছি মোটর ডেভেলপমেন্ট, এবং গ্রস মোটর ডেভেলপমেন্ট আমরা কাকে বলছি, রানিং, ওয়াকিং, এই সমস্তগুলোকে আমরা বলছি যে আমাদের বিগ গ্রস মোটর ডেভেলপমেন্ট। এবার কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কী বোঝাচ্ছি, যেটা আমাদের মেন্টাল গ্রোথ এবং ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টকে যেটা আমরা জানি। এবার আমাদের ব্রেনের কাজ অনুযায়ী আমরা কী জানলাম, যে আমাদের লেফট সাইড ব্রেনে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজের কাজ করে, লজিকের কাজ করে, এবং রাইট সাইডে আমাদের ক্রিয়েটিভ যে সমস্ত কাজগুলো করছি সেগুলো এখানে কাজ করছে, যেমন কি ড্রয়িং, পেন্টিং, সিঙ্গিং, এই সমস্ত কাজগুলো, ক্রিয়েটিভ কাজগুলো আমাদের রাইট ব্রেন কিন্তু আমাদের কাজ করছে। ঠিক আছে, এরপর আমরা সোশ্যাল ডেভেলপমেন্ট জানলাম। সোশ্যাল ডেভেলপমেন্ট আমাদের মোরাল ডেভেলপমেন্টকে তৈরি করে, ইমোশনাল ডেভেলপমেন্ট আমরা জানলাম। এই করে আজকে আমাদের ক্লাসটা আমরা শেষ করলাম। তাহলে পরের দিন ক্লাসে এবার আমরা কি জানবো, প্রিন্সিপাল অফ দ্য ডেভেলপমেন্ট। আমরা ডেভেলপমেন্টের কী কী প্রিন্সিপালসগুলো আছে এর পরের দিন আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমাদের যদি এই সেশনটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে তোমরা লাইক করবে, এবং তোমরা যদি আমাদের পেইড ব্যাচের সঙ্গে যুক্ত হতে চাও, তো অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, কারণ কিছুদিনের পরেই কিন্তু তোমাদের এই ব্যাচের প্রাইসটা বেড়ে যেতে চলেছে। তো অবশ্যই তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, তো অবশ্যই তোমরা অতি শীঘ্রই যোগাযোগ করো। ঠিক আছে, তো বেশ, তোমাদের আজকে এই পর্যন্ত থাকলো। আর অবশ্যই তোমরা যদি ভর্তি হতে চাও পেইড ব্যাচে, অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে ভুলবে না। পেইড ব্যাচের তোমাদের জানো যে প্রথম যে তোমাদের পেইড ব্যাচটা রয়েছে পেপার 1-এর জন্য, তার জন্য ফিস তোমাদের কিন্তু 1,500 থাকছে, এবং পেপার 2-এর জন্য তোমাদের ফিস থাকছে 1,999 টাকা। তো অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে ভুলবে না। তো আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।